হাই এভরিওয়ান, আমরা আগের ক্লাসে ইন্টারন্যাশনালাইজেশন অফ ইন্ডিয়ান রুপি টপিকটা কমপ্লিট করে ফেলেছি। আজকের ক্লাসে খুব সম্ভবত আমরা ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ টপিকটা কমপ্লিট করব। আমরা ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জে 7টা টপিক পড়ার কথা, তার মধ্যে 5টা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এক্সচেঞ্জ রেট, তারপর হিস্ট্রি অফ ইন্ডিয়ান এক্সচেঞ্জ রেট সিস্টেম, তারপর রিজার্ভ অ্যাডিকুয়েসি, 4 নাম্বার হচ্ছে যে কনভার্টিবিলিটি অফ ইন্ডিয়ান রুপি, 5 নাম্বার ইন্টারন্যাশনালাইজেশন অফ ইন্ডিয়ান রুপি। এবার বাকি আছে আমাদের কারেন্সি সোয়াপ আর হচ্ছে হার্ড কারেন্সি অ্যান্ড সফট কারেন্সি। তো এই দুটো টপিক আমরা আজকে শেষ করব। তো হার্ড কারেন্সি কি? হার্ড কারেন্সি হচ্ছে কি যেটার উপর রিলায়েবিলিটি অনেক বেশি, যেটার দাম সহজে কমে না, হ্যাঁ, স্টেবল, সেটাকে বলে হার্ড কারেন্সি। কি বললাম? হার্ড কারেন্সি হচ্ছে স্টেবল আর হচ্ছে রিলায়েবল। আর সফট কারেন্সি জাস্ট তার উল্টা, যেটা রিলায়েবল নয়, তার মানে কি ওটার দাম কখনো কখনো কমে যেতে পারে, মানে আনস্টেবল একটা কারেন্সি। তো হার্ড কারেন্সি অ্যান্ড সফট কারেন্সি আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এরকমই আমরা একটা এক্সাম্পল আমরা দেখতে পারি যে কনসেপ্ট ডলারাইজেশন আসছে। ডলারাইজেশন হচ্ছে কিছু কিছু মানে উন্নত দেশ আছে যারা কিনা নিজেদের কারেন্সি ব্যবহার না করে ডলারে হচ্ছে কি মানে এক্সচেঞ্জ করে। এরকম মানে কি এরকম অবস্থাকে বলা হয় ডলারাইজেশন। নিজের কারেন্সি বাদ দিয়ে ডলারের দিকে বেশি আস্থা রাখা, সেই ডলার দিয়ে হচ্ছে ওরা এক্সচেঞ্জ করছে। তো ডলারটা হচ্ছে কি এখানে হার্ড কারেন্সি। আর অন্যান্য মানে কি যেসব কারেন্সি আছে যেগুলোর হচ্ছে কি যে প্রায় আস্থা প্রায় হারিয়ে যাচ্ছে, সেগুলোকে সফট কারেন্সি বলে। আচ্ছা, এবার আসি আমরা যে কারেন্সি সোয়াপ। আচ্ছা, কারেন্সি সোয়াপ জিনিসটা কি? যেমন ধরো হচ্ছে ডলারের হচ্ছে কি যে স্টেবিলিটি বেশি, তার মানে ইউএসএতে তুমি যদি লোন নিতে যাও, পার্সোনাল লোন নিতে যাও, সেখানে দেখা গেল 6% সুদ দিতে হচ্ছে। ইন্ডিয়াতে সেটাই যদি 12% বা 12% সুদ দিতে হলো পার্সোনাল লোনের ক্ষেত্রে ধরলাম। তো এবার কি, তার মানে কি ইন্ডিয়ান কোনো লোক যদি ইউএসএতে লোন নেয় তাহলে তার জন্য লাভ হবে। আচ্ছা, এবার আসি আমরা ইউএসএর যদি কোনো লোক ইন্ডিয়াতে লোন নিতে যায় তাহলে তার লস হওয়ার সম্ভাবনা থাকে যদি যদি কারেন্সির দাম বাড়তে থাকে। কারণ কি, সেই হিসেবে সুদের পরিমাণটাও তো বেশি আসবে, তাই না? আচ্ছা, সে যদি ইন্ডিয়ান কারেন্সি হিসেবে লোন নেয় ইন্ডিয়া থেকে, এবার কারেন্সির দাম কিন্তু ডলারের তুলনায় ইন্ডিয়ার কারেন্সির দাম কিন্তু মানে কম বাড়ে, কি কমেও যায়, দেখা গেল কমে যায়। তাহলে কি সে ইউএসএর লোক যদি ইন্ডিয়া থেকে লোন নেয়, যদি কারেন্সির দাম 1 বছর পর ডলারের সাপেক্ষে যদি কম হয়, তাহলে তার কাছে সুদ কিন্তু 12%-এর সুদ আর থাকে না। তো সেটা ডলারে কনভার্ট করলে দেখা গেল 4% বা 5% সুদ পড়ে যাচ্ছে। যে হারে ডলারের দাম বাড়ছে সেই হিসেবে বললাম আমি। তো যখন তুমি পার্সোনাল লোন নেবে, সে নিশ্চয়ই 5 বছর বা 10 বছরের হিসেবে নেবে, বা ধর 15% টার্মে নিতে পারে। তো সেই ক্ষেত্রে যে 12% সুদ ইন্ডিয়ান কারেন্সিতে, 12% সুদটা দেখা গেল ইন্ডিয়ান কারেন্সিতে, ইউএসএর কারেন্সিতে যদি আমরা কনভার্ট করতে যাই, সেটা 15 বছর বা 20 বছরের টার্মে সেটা 4 থেকে 5% হয়ে গেল। তার মানে কি ইউএসএতে যেটা 6% সুদে যদি মানে কি লোন নেয়, সেটা কিন্তু ইন্ডিয়ান কারেন্সিতে হিসেবে ইন্ডিয়াতে যদি লোন নেয়, সেটা ডলারের সাপেক্ষে 4 বা 5% হয়ে যাচ্ছে। তো এটাকে বলা হয়, মানে এটা তো তুমি চাইলেই আর ইউএসএ থেকে লোন নিতে পারবে না। সেটাকে লোন নিতে গেলে যে গভর্নমেন্টের হচ্ছে এগ্রিমেন্ট হয়, সেটাকে বলে যে কারেন্সি সোয়াপ এগ্রিমেন্ট। তো কারেন্সি সোয়াপ এগ্রিমেন্টের মাধ্যমে এভাবে উভয় দেশের মানুষরাই কিন্তু যে লাভবান হয়। তো এটাই ছিল হচ্ছে কারেন্সি সোয়াপ। তাহলে আমরা আজকের ক্লাসে কী বললাম? একটা হচ্ছে কি হার্ড অ্যান্ড সফট কারেন্সি, কারেন্সি সোয়াপ, আর হচ্ছে ডলারাইজেশন। আচ্ছা, আমাদের আর এই টপিকটা শেষ করার আগে, মানে এই ক্লাসটা শেষ করার আগে আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে কি টার্ম আমরা করে রাখি, সেটা হচ্ছে আইআইপি, ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন। এটা এক ধরনের ইন্ডেক্স হিসেবে আমরা ভাবতে পারি, বা ইন্ডেক্স বলবো না, ঠিক হচ্ছে একটা টার্ম বলতে পারি আমরা, যেটা কি না নির্দেশ করে যে কোনো একটা দেশের এক্সটার্নাল অ্যাসেট কেমন এবং ইন্টারনাল অ্যাসেট কেমন, মানে সরি, এক্সটার্নাল অ্যাসেট কেমন আর এক্সটার্নাল লায়াবিলিটিস কেমন। আচ্ছা, লায়াবিলিটি কি? লায়াবিলিটি হচ্ছে কি তোমার কাছে যে টাকাটা রাখতে দিয়েছে, ফিক্সড ডিপোজিট হোক না কেন বা ইনভেস্ট করে রাখুক না কেন, তোমাকে ফেরত দিতে হবে যে টাকাটা, সেটা হচ্ছে কি
তো মানে কি লায়াবিলিটি, ইন্ডিয়ার লায়াবিলিটি মানে কি বাইরে থেকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করেছে ইন্ডিয়াতে, সে কি বলে ফিক্সড ডিপোজিটই হোক না কেন, বা ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট করেই হোক না কেন, বা হচ্ছে কি ফাইন্যান্স কোম্পানিতে মানে পয়সা লাগিয়ে হোক না কেন, যেটা হচ্ছে কি লায়াবিলিটি মানে ইন্ডিয়ার লায়াবিলিটি, সেটাকে মানে কি গচ্ছিত সুরক্ষিত রাখা এবং সঠিকভাবে মানে কি যে ফেরত দেওয়া, পয়সা ফেরত দেওয়া। আর অ্যাসেট মানে কি, অ্যাসেটের অর্থ হচ্ছে কি যে টাকাটা ইন্ডিয়ার কাছে আছে, যেটাকে বিদেশে ইনভেস্ট করতে পারবে অথবা দেশে ইনভেস্ট করতে পারবে, ইন্ডিয়ার পাবলিক মানে কি পাবলিকরা হচ্ছে বিদেশে ইনভেস্ট করতে পারবে, এটা অ্যাসেট যেটাকে মূলধন হিসেবে খাটিয়ে লাভ ইনকাম করা যায়। তো এই ইন্ডিয়ার অ্যাসেট আর ইন্ডিয়ার হচ্ছে কি যে লায়াবিলিটি, এক্সটার্নাল অ্যাসেট আর এক্সটার্নাল লায়াবিলিটি, এই দুটোর পরিমাপ নির্ধারণ করে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন। বর্তমানে সেটা নেগেটিভ দেখা মানে কি 2020-এ আমি যে বইটা মানে আমি পড়ি সেই বই হিসেবে সেখানে মানে 2020-এর জুন মাস হিসেবে যে ইন্ডিয়ার এক্সটার্নাল ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন নেগেটিভ ছিল। কত? $345.7 বিলিয়ন। ঠিক আছে, তো তার মানে কি খারাপ অবস্থা ছিল। তো রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়বো, তো তখন আমরা দেখে নেব ঠিক ইন্ডিয়ার পজিশন এখন বর্তমানে কি অবস্থায় আছে। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাসে বললাম কি কি, যে একটা হচ্ছে কি হার্ড অ্যান্ড সফট কারেন্সি, 2 নাম্বার কারেন্সি সোয়াপ, 3 নাম্বার ডলারাইজেশন, আর 4 নাম্বার হচ্ছে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা যে ইন্ডিয়াস ফরেন ট্রেড টপিকটা শুরু করব। ওকে, বাই।